নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াত, অভিযোগ বিএনপির। পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির দাবি। পাল্টা অভিযোগ জামায়াতের, আগে গণভোটে অনড় অবস্থান। সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি। ডক্টর ইউনূসকে আদেশ জারির আহ্বান নেতাদের। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন দাবি। তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে চলছে নানামুখী ষড়যন্ত্র, অভিযোগ নিউ ইয়র্ক বিএনপি নেতাদের। নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। মিছিল নিয়ে মুখোমুখি বিএনপি বিজেপি। ভোলায় ব্যাপক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত অন্তত 50। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবং নৌকায় খেলতে খেলতে নদীতে নিখোঁজ। জামালপুরে আরও এক শিশুর মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে 4। এখনও নিখোঁজ 1। পরিবারের শোকের মাতম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। জামাত নতুন নতুন দাবির সামনে এনে নির্বাচনে বাধা সৃষ্টি করছে। 24 দিয়ে 71কে ভুলিয়ে দিতে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরি করছে ষড়যন্ত্রকারীরা, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিতে পারবে না। এদিকে 2-3টি দলের মতামত জাতির ওপর চাপিয়ে দেয়া, রুখে দেওয়ার পাশাপাশি ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ, যাতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা। সমাবেশে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। 71-এর নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে 24-এর 23-24 এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। 71-এর মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমলা, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। এ সময় পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, 71কে ভুলিয়ে দেওয়ার অবকাশ নেই। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা ও আগে গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায়, আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নানা দাবি সামনে এনে নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াত ইসলামী। তাহের সাহেব তিনি তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচন কে বাধা নেই। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। এদিকে রাজশাহীতে ব্যবসায়ী সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2 থেকে 3টি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। 2টি দলের অথবা 3টি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। এদিকে নারায়ণগঞ্জে আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিলের অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। নতুন দেশ গড়তে আওয়ামী রাজনীতি পরিত্যাগ করে আদর্শিক রাজনীতি চর্চার তাগিদ দেন বিএনপির এই নেতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাল্টা অভিযোগ করে জামায়াত বলছে, সনদ নিয়ে বিএনপির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি,
নির্বাচনে অন্তরায় হতে পারে। সংশোধিত আরপিও পুনরায় পরিবর্তনের চেষ্টাকে একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার বলেও মনে করেন নেতারা। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও দাবি জামায়াতের। শনিবার সকালে রাজধানীর শাহবাগে স্থানীয় জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনটির নায়েবে আমির মুজিবুর রহমান। পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে বলে মন্তব্য করেন মুজিবুর রহমান। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই জানিয়ে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে নামবে ভোট যুদ্ধে। টাকা পয়সা দিয়ে যে নির্বাচনকে প্রভাবিত করা এবং নিজেকে এমপি করার জন্য পাগল হয়ে যাওয়া, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডার এই যে বাজে একটা পদ্ধতি আর সামনে এটা কোনোদিন আসবে না ইনশাআল্লাহ, যদি পিআর সিস্টেম এখানে চালু করা যায়। এদিন গণমাধ্যমে পাঠানো জরুরি ভিডিও বার্তায় জামায়াতের আরেক নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সংশোধিত আরপিও পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকারের শামিল। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করেছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ তাহের। আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে রাষ্ট্র সংস্কার ও বিচার নিয়ে সরকারের ধীর গতির সমালোচনা করেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আমরা আশা করি উনি দৃঢ় ভূমিকা পালন করবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি। প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান জানিয়েছে দলটি। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন দাবি নেতাদের। শনিবার রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গোলটেবিল বৈঠকে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে গণভোট ও নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে সমঝোতা হচ্ছে এমন অভিযোগও করেন তিনি। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি মানে এই ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, তবে এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামীর ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতো ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না। এদিকে বরগুনা জেলা এনসিপির এক অনুষ্ঠান শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত না হয়ে সই করে বেকায়দায় পড়েছে বিএনপি। না দেখে সিগনেচার কেন করলো? আমাদেরকে তখন বিভিন্নভাবে দায়ী করা হয়েছে যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই, কিন্তু আজকে তো তারাই একই জায়গায় চলে আসছে। প্রতীক ইস্যুতে হাসনাত আব্দুল্লাহ বলেন, শাপলা প্রতীক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে কমিশনকে। আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। আমরা বারবার করে বলেছি। শাহাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনীর এমন বিধানে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে এমন সিদ্ধান্ত অর্থহীন। বিশেষ দলকে সুবিধা দিতেই করা হয়েছে এমন আইন। অন্যদিকে সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে জামাত ও এনসিপি। দল দুটি বলছে বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে প্রশ্নবিদ্ধ হবে ইসি, বিতর্কিত হবে সরকার। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দিন দিন মতপার্থক্য বাড়ছে রাজনৈতিক দলগুলোর। অনেকেই সংশয় প্রকাশ করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়েও। এর মধ্যে নতুন করে আলোচনায় আরপিও সংশোধনী।
23 অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। ইভিএম ব্যবহার বাতিল, না ভোট পুনর্বহাল, পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তের সঙ্গে নেওয়া হয়েছে নিজ দলের প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা। নতুন নিয়মে জোটভুক্ত হলেও জোটের প্রধান দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না শরিক দলের প্রার্থীরা। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিএনপি। একতরফাভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ দলটির। এ সংক্রান্ত আইন বাতিলে ইসি এবং আইন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে দলটি। বিশেষ দলকে সুবিধা দিতে এমন সংশোধনী আনা হয়েছে বলে অভিযোগ দলটির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্যের। মেজর দল থাকে তারই মার্কেট ইউজ করে। জামাত আমাদের ধান নির্বাচন করছে না, এটা বন্ধ করার তো কোনো অর্থ হয় না। যারা কন্ট্রিবিউট করতে পারে, যারা জাতীয়ভাবে পরিচিতি, তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যেটা আমাদের পরিকল্পনা, সেটা এইখানে এসে স্থগিত হয়ে যাচ্ছে। কোনো একটা বিশেষ দলকে ফেভার করার জন্য চেষ্টা করা হইতেছে। তবে ইসি সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে ইসি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন দলটির এই নেতা। যে দলের লোক সেই দল থেকে নির্বাচন করবে এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, এইটা একটা ফেয়ার সিস্টেম। যদি অন্যথা হয় তাহলে কিন্তু একটা প্রতারণামূলক মেসেজ যায়। বিএনপির চাপেই যদি এই ধরনের সংশোধনী আবার আনা হয়, এটা যদি বাতিল করা হয়, তাহলে তো আসলে বারবারই আমরা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংস্থাগুলো কিন্তু প্রশ্ন করে আসছি, সেইটাই আবার প্রমাণিত হবে। সিদ্ধান্ত থেকে সরলে সরকার এবং নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলে মনে করে জামায়াত। হঠাৎ করে এটা বিরোধিতা করেছেন একটা ডিসিশন পাকাপোক্ত সবকিছু হওয়ার পরে, আর সরকার যদি এই জায়গা থেকে সরে তাহলে বুঝতে হবে সরকার একটা বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে। এখানে কিন্তু নির্বাচনের প্রতি জনগণের যে অনাস্থা অতীতে ছিল ফেসিবাদী আমলে, সে অনাস্থারই এখানে জন্ম দেবে। সরকার বিতর্কিত হবে। গত বছরের 3 অক্টোবর আরও 4 কমিশনের সঙ্গে যাত্রা শুরু করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবনাতেও নিজ দলের প্রতীক ব্যবহারে বাধ্যবাধকতার সুপারিশ করা হয়, যা আমলে নিয়ে এ সংক্রান্ত আইন পরিবর্তন করেছে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? নভেম্বরেই দেশে ফিরবেন এমন আভাস বারবার দিয়েছেন দলটির নেতারা। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্টেট বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন নানামুখী ষড়যন্ত্রের মুখে তারেক রহমানের দেশে ফেরা। অন্তর্বর্তীকালীন সরকার জনাব তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেই উদ্দেশ্যে তারা পরিকল্পনা করছে। বর্তমান সরকার এখনো পর্যন্ত তারা দেশে ফেরার নিরাপত্তা বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নিশ্চয়তা প্রদান করছে না, বরং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি এজেন্সি তাকে নিরুৎসাহিত করছে। তারেক রহমানকে অবিলম্বে দেশে ফেরাতে তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নেতারা। একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে নিরাপত্তা দেওয়া হবে, কোনো ঘাটতি নেই, এই মর্মে তারা জাতিকে একটা মেসেজ দিতে হবে, এটা আমাদের দাবি। সরকারের কাছে আমরা এই প্রবাস থেকে তাকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের নেতা বাংলাদেশে ফেরার আগে তাকে যেন সুস্পষ্টভাবে তার নিরাপত্তার সমস্ত বিধি প্রকাশ করে তাকে বাংলাদেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। সৌদি আরবে ওমরা পালন শেষে দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এমন প্রত্যাশা বিএনপি নেতাদের। উমরাতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আমরা জিয়ারত করি, উমরা করে আমরা একটা ভালো উদ্দেশ্যের জন্য আমরা রওনা হই, সে পরিপ্রেক্ষিতে উনি যেতেও পারেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে এবং ভোট যেন শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার সন্ধ্যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস।
প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন 3 বাহিনীর প্রধান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500-এর বেশি নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শনিবার সকালে কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি কথা বলেন। এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। তাই নির্বাচন কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। প্রতিটি নাগরিকের দায়িত্ব যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করা, ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। আওয়ামী সরকারের আমলে উচ্চ আদালতে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে ধানমন্ডিতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। বর্তমান সরকারের আইনি সংস্কারগুলো আন্তরিকতার সঙ্গে গ্রহণ করার পাশাপাশি অন্যায়কে প্রশ্রয় না দিতে বিচারকদের প্রতি আহ্বান জানান আসিফ নজরুল। অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম সহ বিচারকরা উপস্থিত ছিলেন। এ সময় আগের সরকারের মতো এখন আর রাজনৈতিক তদবির না থাকায় সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। যে বাড়তি সুবিধা নেওয়ার জন্য, ভালো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য, প্রমোশন নেওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য এই সুবিধা নিয়েছে, সে বিচারক তো দূরের কথা, সে মানুষও না। বিচারকের পদে থেকে যে অন্যায় করে নিজের ব্যক্তি স্বার্থে, তার চেয়ে খারাপ মানুষ আর হইতে পারে না। ক্লাস নেওয়ার সময় ফান করে বলতাম যে উচ্চ আদালতে নিয়োগের যোগ্যতা হচ্ছে মাত্র 2টা। একটা হচ্ছে 10 বছরের প্র্যাকটিস হাইকোর্টের বিচারক, আইনজীবী হিসাবে অথবা নিম্ন আদালতে। আর সেকেন্ড যোগ্যতাটা হচ্ছে জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ বলা। বদলি আর পদোন্নতির ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকবে। অতীতে সুস্পষ্ট নীতিমালা না থাকার কারণে অনেকে ভিক্টিমাইজড হয়েছে। ভোলায় মিছিল করা নিয়ে সংঘর্ষে জড়ালো বিএনপি ও বিজেপি নেতাকর্মীরা। এতে গণমাধ্যম কর্মী সহ অন্তত 50 জন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, রণক্ষেত্র পুরো এলাকা। ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা। শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে সমাবেশ করছিল বাংলাদেশ জাতীয় পার্টি। অন্যদিকে মহাজনপট্টি এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে মিছিল বের করে জেলা বিএনপি। এ নিয়ে বিজেপি ও বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দুটির নেতাকর্মীরা। এতে গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও বিজেপির অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে। মিছিল চলাকালীন বিজেপির 12:30টার আগে শেষ হওয়ার কথা ছিল। আমরা 12:30টায় আমরা এখান থেকে শুরু করি, বাংলা স্কুলে মরে গেলে তাদের সাথে মুখোমুখি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে, তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যেও। সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ঢিল ছড়ে, এই ঢিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। মিছিল শেষ হয়ে গেছে 1 ঘন্টা আগে, তারা এই হামলাটি চালিয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে শেষ হওয়ার, আমাদের মিছিল শেষ হওয়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সকলেরই শিষ্টাচার সুলভ আচরণ করা উচিত, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছি, আমরা তাদের উভয় পক্ষকেই ডিসপাস করে দিয়েছি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নাসির উদ্দিন লিটন,
সময় সংবাদ, ভোলা। কাল যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আন্দোলনরত শিক্ষকরা। 20 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দাবি আদায় না হওয়ায় এ ঘোষণা দেন তারা। শনিবার অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষার কারিকুলাম এক হলেও শুধু একটি অংশকে সরকারিকরণ করে তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। একটি বিশেষ মহলের চাপে সরকারের ঘোষণার পরেও ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ সম্ভব হচ্ছে না বলেও দাবি করেন তারা। দাবি মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। এর আগে শুক্রবার দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকরা। এক বছর হয়ে গেল জাতীয়করণ ঘোষণা করা হয়েছে, এই এক বছর পরও কেন জাতীয়করণ বাস্তবায়ন হলো না? এর জবাব চাই। আমাদের দাবি জাতীয়করণ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমাদের শিক্ষক ভাইরা রক্ত দিয়েছে, যদি রক্ত আরো দিতে হয় রক্ত দিব, যদি আমাদের জীবন দিতে হয় তবু আমাদের জীবন দিব, তবু আমাদের দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। নদীর সংখ্যা নিয়ে অন্তর্বর্তী সরকারের জরিপ তথ্যে অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ইচ্ছাকৃতভাবে নদীর সংখ্যা গোপন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। এছাড়াও ভরাটের মাধ্যমে পানি প্রবাহ দুর্বল করে নদীকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তাই জলাধার সংরক্ষণে নিয়মিত খনন করার তাগিদ দেন বিএনপি নেতা। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, দখল বন্ধে ব্যবস্থা না নিলে রাজপথে নামবে জনগণ। ইচ্ছাকৃতভাবে কি আমরা কোনো নদী বা কোনো জায়গাকে আমরা কি আড়াল করে রাখছি যাতে করে সেটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে? আমার মনে হয় নদী বাঁচাও আন্দোলনের যে স্টাডি, এগুলো আরও স্পষ্টভাবে প্রকাশ হওয়া দরকার, প্রচার হওয়া দরকার এবং বের করা দরকার যে কারা এই সব জায়গাগুলিকে দখল করে আপনার এই সংখ্যাগুলি আমাদের কমিয়ে দিয়েছে। যদি আপনারা নিজ নিজ জায়গা থেকে ভালো হয়ে না যান, তাহলে আমরা এখানে যারা আছি আমরা সবাই মিলে রাজপথে নামবো এবং ওই দখলদারদের দাঁত কিন্তু আমরা ভেঙে দিব। জামালপুরে নৌকায় খেলতে খেলতে নদীতে ডুবে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। থামছে না স্বজনের আহাজারি। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো 4 জনে। এখনো নিখোঁজ এক শিশু। ঘাটে বাঁধা পুরাতন নৌকা, এর উপরে উঠে খেলছিল 8 থেকে 10 বছর বয়সী 5 শিশু। তীর থেকে কিছুটা দূরে যেতেই পাটাতন খুলে ডুবে যায় নৌকাটি। সাঁতার না জানায় সলিল সমাধি ঘটে সবার। বাড়িতে ফিরল হাসি আনন্দে ভরে রাখা বুকের মানিকের নিথর দেহ। বুক ফাটা আর্তনাদ মাসহ স্বজনদের। শনিবার সকাল থেকে ঝিনাই নদীর বিভিন্ন পয়েন্টে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তীরে অপেক্ষা করছিলেন স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে নিখোঁজ কুলসুমের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে 4 শিশুর লাশ উদ্ধার হলো। তবে এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরেক শিশু। প্রখণ্ড তাপমাত্রা ছিল, যার ফলে তারা ছোট ছোট বাচ্চা নদীতে আসছে গোসল করার জন্য। পানির স্রোতে তারা এসে গেছে। বাপ মা তো কান্দে কান্দে মরবো, জীবন আর আসবো না। কত দুঃখ কষ্ট মানুষ করে, কত কিছু ঘর বাড়ি করে কাঁদে কি করলো, সব ফুরাই গেল। লাশ উদ্ধার হওয়া 4 জনের মধ্যে পলি আক্তার, কুলসুম ও আবু হাসানের বাড়ি মাদারগঞ্জের চর ভাটিয়ান এলাকায়, আর ছায়েবা আক্তার সরিষাবাড়ি উপজেলার বাউসী এলাকার বাসিন্দা। সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে নদীটির আনারবাড়ি ঘাটে বাঁধা নৌকায় খেলতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। সময় সংবাদ, জামালপুর। বান্দরবান সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য আক্তার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে ভোলায়। স্বজন শুভানুধ্যায়ীদের পাশাপাশি জানাজায় অংশ নেন তার বিজিবি সহকর্মীরাও। এর আগে গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হলে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা স্ত্রী, স্বজন ও সহকর্মীর অশ্রুসিক্ত নয়নে ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বিজেপি সদস্য আক্তার হোসেন। শনিবার সকালে আক্তারের লাশবাহী হেলিকপ্টার পৌঁছায় ভোলার দৌলত খান হেলিপ্যাডে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কলেজ রোড এলাকায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো বিদায় জানান আত্মীয় স্বজন, এলাকাবাসী।
পরে আবি আবদুল্লাহ কলেজের পাশের ঈদগাহ মাঠে নেওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে TNT জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। সীমান্তে প্রাণহানি কমাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি পরিবারের। আমার ছেলে যেইভাবে মারা গেছে, অদূর ভবিষ্যতে যেন সরকার এটার প্রতি একটা সুদৃষ্টি রাখে। বার্মার বাহিনীরা আমাদের রিপন ভাইকে এভাবে হত্যা করেছে, এজন্য আমরা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আমরা বিচার চাই। 12ই অক্টোবর বান্দরবনের নাইখংছড়ির তমরু সীমান্তে টহলের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন। 20 দিন চিকিৎসার পর শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্রসহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। পার্শ্ববর্তী দেশ থেকে এর যোগান আসত বলে জানায় সংস্থাটি। শনিবার রাজধানীতে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যার তদন্ত প্রায় শেষ, শিগগিরই দেয়া হবে চার্জশিট। কখনো পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এনে, আবার কখনো অস্ত্র বানানোর কারিগরকে নিজ এলাকায় এনে তৈরি করে অস্ত্র, যা দিয়ে আধিপত্য বিস্তার করতে সংঘর্ষে জড়ান কিছু ব্যক্তি। এমন ঘটনা ঘটছে নরসিংদীর রায়পুরা এলাকায়। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাব জানায়, গত কয়েক মাসে নরসিংদীতে এসব সংঘর্ষে 5 জন নিহত এবং আহত হন অন্তত 50 জনের মতো। অপরাধ কর্মকাণ্ডের পর তারা পালিয়ে যায় চরাঞ্চলে। সায়েদাবাদ একটা এলাকা, এখানের একটা গ্রুপ রয়েছে, বালুর চরের একটা গ্রুপ রয়েছে, চাঁদপুরের একটা আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে তাদের যে বালুমহল দখল, জমি দখল, চর দখল, ঘাট দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে। এসব ঘটনায় জড়িত 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। উদ্ধার করা হয় দেশি বিদেশি বেশ কিছু অস্ত্র ও গোলা। র্যাবের দাবি, এসব অস্ত্রের যোগান আসে নদীপথে পার্শ্ববর্তী দেশ থেকে। এছাড়াও তারা কক্সবাজারের যে মহেশখালী এবং যে পাহাড়ি এলাকা রয়েছে, এই এলাকায় কিছু কারিগর রয়েছে, সেখান থেকেও তারা এই অস্ত্রগুলো কালেক্ট করে থাকে এবং তারা কখনো কখনো ওই জায়গা থেকে কারিগর তাদের এলাকায় নিয়ে এসে এখানে বসেও বানায়। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে র্যাব জানায়, মামলার তদন্ত প্রায় শেষ, শিগগিরই দেওয়া হবে চার্জশিট। দীর্ঘদিনের একটা দিন, এখন হুট করে চাইলেই আসলে না, সেটা তদন্তটাকে তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। সো আমি আপনাদেরকে বলবো যে অতি শীঘ্রই এটা আপনার ইনশাল্লাহ মামলার চার্জশিটে বিস্তারিত উঠে আসবে বলেও জানায় র্যাব। এবং আমাদের অনেক ডেভেলপমেন্ট। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নিম্নমানের সামগ্রী ব্যবহারে বৈদ্যুতিক শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার লিকেজ ও বিস্ফোরণে চট্টগ্রাম অঞ্চলে বাড়ছে অগ্নিকাণ্ড। এখানকার 11 জেলায় গত 22 মাসে ছোট বড় 7,000 আগুনে পড়ে গেছে কয়েকশো কোটি টাকার সম্পদ। জলাশয় সংকট, সরু রাস্তা ও যানজটে আগুন নিয়ন্ত্রণে বেকায়দায় পড়তে হচ্ছে ফায়ার সার্ভিসকে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত আগুনে পুড়ছে বসত বাড়ি, মুহূর্তে ছাই সাধারণ মানুষের সহায় সম্পত্তি। আগুন থেকে রক্ষা পাচ্ছে না অত্যাধুনিক শিল্প কারখানাও। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 10 মাসে বৃহত্তর চট্টগ্রামে ৩,235টি আগুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। আর 2024 সালের পুরো বছরে 1,503টি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের পাশাপাশি গ্যাস লাইন লিকেজ থেকে 95টি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 22টি, গ্যাস সিলিন্ডার লিকেজে 126টি সহ আগুনের ঘটনা ছিল 3,530টি। 2024-25 সালের মধ্যে প্রায় 7,000 অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে ইলেকট্রিক শর্ট সার্কিট সবচেয়ে বেশি। এটার একমাত্র কারণ হলে আপনার ভোল্টেজ উঠানামা করা অথবা অবৈধ সংযোগের কারণে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকে। 11 জেলার সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বিভাগে ফায়ার স্টেশন রয়েছে 105টি। 14 উপজেলার চট্টগ্রাম বিভাগে 28টি। আর 60 বর্গ মাইলের এই নগরীতে ফায়ার স্টেশন রয়েছে মাত্র 9টি, যা চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। আবার আগুন নেভানোর ক্ষেত্রে রয়েছে নানা সংকট, নানা
জটিলতা। নির্বিচারে জলাশয় ভরাট করে বহুতল ভবন তলায় আগুন নেভানোর ক্ষেত্রে তীব্র পানি সংকটে ভুগতে হয়। এছাড়া যানজটের কারণে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে দেরি হচ্ছে। তার সঙ্গে রয়েছে কেমিক্যাল থেকে সৃষ্ট আগুনের জটিলতা। শহরে জলাশয়ের অভাব আমরা বুঝতে পারি না, এবং শহরের সবচেয়ে বড় কথা হচ্ছে কী ধরনের আগুন, কী ধরনের দাহ্য বস্তু সেখানে রয়েছে তার তথ্যটি আমাদের সঠিক জানা দরকার। যেমন কেমিক্যাল হলে একটি যদি মেটেরিয়াল কোন ধরনের কেমিক্যাল সেখানে আছে, তার MSDS মেটেরিয়াল সেফটি ডাটাশিট যদি সেখানে থাকতো, তাহলে আমরা ওই ধরনের প্রিভেন্টিভ মেজার্সগুলো নিয়ে সেখানে আমরা ফায়ার ফাইট করতাম। তাই শিল্প কারখানার পাশাপাশি বহুতল ভবনের আগুন নেভানোর ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সক্ষমতা অর্জনের তাগিদ বিজিএমইএ এই নেতার। আমাদের যে মেকানিজমগুলো আছে ডিল করার জন্য, দ্যাট হ্যাজ টু বি মডার্নাইজ, অর আপনাকে ওখানে আরও ইনভেস্টমেন্ট করতে হবে, অ্যাওয়ারনেস বাড়ানো, অথবা আপনি যে গ্যাস লিকেজের ওখানে কমপ্লায়েন্স বাড়ানো। 22 মাসের আগুনে সম্পদের ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকার বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর 29 বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে ক্ষোভ, বেদনা আর দীর্ঘ প্রতীক্ষার আহাজারি। স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাবের মূল ফটক। সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতেই জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তার ভক্তরা। দীর্ঘ 29 বছর পর অপমৃত্যুর মামলা, হত্যা মামলায় স্থানান্তর হওয়ার 11 দিন পেরিয়ে গেলেও এখনও আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন সালমান ভক্তরা। তাদের দাবি আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়। যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনবে। আসামিরা গেল কোথায়? ইঁদুরের গর্তে। আর যখন কোর্ট খোলে তারা কি জামিন নিতে চলে আসলো কোর্টে? সবার একটাই দাবি, আসামি যেন অগ্রিম জামিন না নিতে পারে, দ্রুত যেন আইনের আওতায় আসে। এর আগে 20 অক্টোবর অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলার নির্দেশ দেন আদালত। ওই দিন রমনা থানায় 11 জনকে আসামি করে মামলা করেন সালমান শাহর মামা আলমগীর গুমকুম। ঢালিউডের অমর নায়ক সালমান শাহ, যার মৃত্যুতে কেঁদেছিল সিনেপ্রেমীরা, আজও তার ভক্তরা ন্যায় বিচারের আশায় পথ চেয়ে আছেন। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। যেখানে সেখানে ফেলা ময়লা শুধু দুর্গন্ধই নয়, ছড়াচ্ছে নানা সংক্রামক রোগ। মশামাছি ও ইঁদুরের মাধ্যমে বাড়ছে ডায়রিয়া, ডেঙ্গু সহ নানা রোগবালাই। আবার পচনশীল বর্জ্য থেকে উৎপন্ন মিথেন গ্যাস বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা ও জলবায়ু সংকট। ঢাকার 2 সিটি বলছে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করে ব্যক্তি পর্যায়ের সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদনে। ঢাকা শহরে প্রতিদিন তৈরি হয় প্রায় 8000 টন বর্জ্য। এর মধ্যে প্রায় 1000 টন বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব হচ্ছে না। যেখানে সেখানে ছড়িয়ে নানাভাবে পরিবেশ দূষণ করছে এগুলো। এইখান থেকে সাধারণ মানুষ হেঁটে গেলে তার জ্বর উঠবে মশার কামড়ে। শিশু, মহিলা, বাচ্চারা যারা এই রাস্তায় চলাচল করে তাদের সবার জন্য অসুবিধা হচ্ছে। এই ময়লাটা নির্দিষ্ট স্থান অবশ্যই ফেলা উচিত। জনসচেতনতা এবং বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি তৈরি করেছে এই পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ল্যান্ডফিল্ডের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সামনে, এবং এই প্ল্যান্টে পাশাপাশি 2টি পুকুর রয়েছে। পুকুরের ওই পাশে যে পুকুরটি রয়েছে সেখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত বর্জ্য এখানে আসে, সেটার রস বা যে বিষাক্ত পানিটি সেটি কিন্তু এসে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এখানে এসে জমা হয়, এবং সেইখান থেকে ফিউরাস সালফাইড, লাইম পাউডার এবং পলিমার, এই 3টি কেমিক্যালের মাধ্যমে পরিশোধিত করে আমার ঠিক পাশের পুকুরে এনে ফেলা হয়, এবং সেইখান থেকে 3টি পুকুরের মাধ্যমে উপরে আরও 3 ধাপে পরিশোধিত করে তারপর পার্শ্ববর্তী নদী বা খালে এনে ফেলা হয়। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে ড্রেনেজ ব্যবস্থাপনায় বর্জ্য থেকে পানি নিষ্কাশনের কথা ছিল তা ময়লার স্তূপেই আটকে আছে। নিচে কিন্তু প্রচুর ময়লার মিথেন গ্যাস তৈরি হয়। সেই মিথেন গ্যাসটার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে পাইপ কানেক্ট করে একটি পাইপের মাধ্যমে এই গ্যাসটাকে বের করে দেয়, যাতে নিচে মিথেন গ্যাসটা জমে থেকে কোনো দুর্ঘটনা, বিস্ফোরণ বা আগুন লাগার ঘটনা না ঘটে। একদিকে দূষিত বর্জ্য থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু, অন্যদিকে পচনশীল পদার্থ থেকে নির্গত গ্যাসে ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। এই যে আমাদের যে ডেঙ্গি, চিকেনগুনিয়া, এই আউটব্রেকগুলো হচ্ছে, এর সাথে কিন্তু যদি আপনি দেখেন প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্টের অভাবে কিন্তু হচ্ছে। জৈব বর্জ্য বা খাদ্য বর্জ্যগুলো থাকলে সেখানে জীবাণু বা পোকামাকড় আকর্ষিত হয়
পাখি বা অন্য কোনো মাধ্যমে এটি মানুষের সমাজে ছড়িয়ে পড়ে মানুষের জন্য ক্ষতিকর হয়। বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর উত্তর সিটি কর্পোরেশন বলছে পরিবেশ দূষণের প্রভাবক মিথেন গ্যাস কমিয়ে আনার কথা। যদি আমরা একটু সচেতন থাকি, আমরা যত ময়লাগুলি না ফেলি, আমরা যদি সেগ্রিগেট ওয়েতে ময়লাগুলি বিভিন্ন ডাস্টবিনে ফেলি, আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমবে বলে আমার কাছে মনে হয়। একটা কোরিয়ান কোম্পানির সাথে বাংলাদেশ গভর্নমেন্ট একটা চুক্তিতে খুব সহসাই যাবে, তখন এই ল্যান্ডফিলে যে মিথেন গ্যাসগুলো রয়েছে, গ্রিনহাউস গ্যাস, এগুলোকে আপনার প্রপারলি ম্যানেজ করে ইকুইভ্যালেন্ট কার্বনে রূপান্তর করা হবে। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কেবল পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি এখন জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার অন্যতম চ্যালেঞ্জ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। 9 মাস পর সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেলেও নেই পর্যটক। রাত্রিযাপনের অনুমতি না থাকায় আগ্রহ হারাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। জাহাজ কর্তৃপক্ষ বলছে যাত্রী সংকটে নভেম্বরে জাহাজ ছাড়বেন না তারা। তারপরও সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার ঘাট থেকে ফিরে যাচ্ছেন অনেকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পহেলা নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। তাই সেন্ট মার্টিন ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারের BIWTA ঘাটে আসেন ফরিদপুরের শামীম খান, কিন্তু কাউন্টারে বিক্রি হচ্ছে না টিকিট, নেই জাহাজও। আজকে চলে আসছি যে সেন্ট মার্টিন যাব এই উদ্দেশ্যে, তো আইসা দেখি তো এক বিরাট কায়দা ওয়েদা। শুধু শামীম খান নন, সেন্ট মার্টিন ভ্রমণে যেতে অনেক পর্যটক এসেছিলেন ঘাটে। সবাই ফিরেছেন হতাশ হয়ে। ওভারনাইট স্টে করতে না পারলে সেটা আসলে ওয়ার্থি না যাওয়াটা। জাহাজ কর্তৃপক্ষ বলছে দীর্ঘ সময় জাহাজে চড়ে সেন্ট মার্টিন পৌঁছে রাতে থাকার অনুমতি নেই পর্যটকদের। নৌ পরিবহন দপ্তর এখনো রেশিওর যে শিডিউলটা ওইটা দেয় নাই। তো এই শিডিউলটা আমরা কি চেয়ে নিব না ওনারা চেয়ে নিবে? কারণ ওনারাই তো নিজেরা মিটিং করছে। বলতে গেলে একটা সম্পূর্ণ সমন্বয়হীনতা, আমাদের সাথে তামাশা। এমন পরিস্থিতিতে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সুরাহার কথা বলছে জেলা প্রশাসন। ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একটা অ্যাপস ডেভেলপ করা হয়েছে, যারা টিকিট কাটতে আগ্রহী সেখানে গেলে তারা টিকিট কাটতে পারবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নিম্নবিত্তের জন্য বিদ্যুতের দাম ভর্তুকি দিয়ে হলেও কমানোর আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। অন্যদিকে বিদ্যুৎ খাতে বিগত সরকারের করা ইন্ডেমনিটি আইনকে চৌর্যবৃত্তির আইন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জ্বালানি রূপান্তর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। 2 দিনব্যাপী আলোচনার শেষ দিন ছিল শনিবার। প্রবলেমের রুট জায়গায় কি অ্যাড্রেস করা হচ্ছে নাকি ভাষা কমিটমেন্ট দিচ্ছেন? আয়োজনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে জ্বালানি খাতের বিষয়টি লিখিত আকারে রাখার আহ্বান জানান ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। এ সময় বিদ্যুৎ খাতে বিগত সরকারের করা ইন্ডেমনিটি আইনকে চৌর্যবৃত্তির আইন বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের দল ক্ষমতায় এলে এই আইন বাতিল করা হবে। বিদ্যুৎ খাতে যত লুটপাট হবে কোনো জায়গায় কোনো বিচার করা যাবে না। এই একটা কালো আইন, সামনের নির্বাচনে তাদের নির্বাচনী ইস্তাহারে যেন জ্বালানির পলিসিটা কি হবে সেটা যেন ব্যক্ত হয়, সেটা যেন ওখানে লেখা থাকে। চৌর্যবৃত্তির আইনীকরণ করা হয়েছে এই ইন্ডেমনিটি দিয়ে, এটা অবশ্যই এই আইন বাতিল করতে হবে, মুছতে হবে, যেই সরকারে আসুক না কেন। বিএনপি যদি আসে, বিএনপি অবশ্যই এই দায়িত্বটি প্রথমেই এটা পালন করবে। এদিকে দেশের গণমানুষের জন্য বিদ্যুতে সমতা এবং সুবিচার নিশ্চিতে ভর্তুকি দিয়ে হলেও দাম স্বাভাবিক রাখার সব চেষ্টা চলমান আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এই বিদ্যুতের রেট কমাবার জন্য যখন নাকি কথা ওঠে তখন কিন্তু নানা রকম প্রশ্ন আসে, এটা করা যাবে না, অনেক ভর্তুকি হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয় থেকেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা ভর্তুকি দেবে। এখন আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন তাদের কাছ থেকে একটা চিঠি লাগবে, যেটা অর্থ মন্ত্রণালয়কে দিলে তাহলে আমরা সে রেটটা পাবো। জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে জবাবদিহি বাড়ানোর উপর জোর দেন আলোচকেরা। আন্দোলনের দাবিকে বাস্তবায়ন করবে এবং মেনে নেবে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে নারী শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার সকালে একাদশী পূজায় অংশ নিতে হাজারো ভক্ত জড়ো হন মন্দিরে। অতিরিক্ত ভিড়ে সিঁড়ি ঘাটে হুড়োহুড়িতে কয়েকজনের মৃত্যু হয়। পরে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শোক জানিয়ে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে ইরান কোনো দর কষাকষিতে রাজি নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া ইসরায়েলি থেকে ভবিষ্যতে কোনো হামলা হলে এর পরিণাম ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনা চলাকালীন গেল জুন মাসে তেহরানে হামলা চালায় ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা আলোচনা পুরোপুরি ভেস্তে যায়। এর ফলাফল হিসেবে একদিকে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়, অন্যদিকে তেহরান পুরোদমে তাদের পারমাণবিক কার্যকলাপ পরিচালনা করতে থাকে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থামাবে না তেহরান। এই নিয়ে কোনো সমঝোতা করতে ইচ্ছুক নয় বলে সাফ জানিয়েছেন তিনি। এছাড়া ক্ষেপণাস্ত্র তৈরি নিয়েও কোনো দর কষাকষিতে ইচ্ছুক নয় তেহরান। শুধু তাই নয়, ভবিষ্যতে যদি ইসরায়েল আবারও হামলার পদক্ষেপ নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও মন্তব্য করেন আরাকচি। মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেখানেই পারমাণবিক উপাদান সুরক্ষিত আছে বলেও জানান আরাকচি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দশক পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এই পদক্ষেপকে বিপরীতমুখী ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কর্মসূচিকে দোষারোপ করলেও নিজেই পারমাণবিক পরীক্ষা চালিয়ে নাটক করছে। ইরান কোনো পশ্চিমা চাপে নত হবে না বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে সরাসরি আলোচনায় বসতে না চাইলেও পরোক্ষ আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান। এর আগে একাধিক দফা ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার আয়োজন করেছিল মাস্কট। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জাপানের রাজধানী টোকিওতে শ্রম, সময় আর প্রযুক্তির নিখুঁত সমন্বয়ে গড়ে উঠেছে শিনজুকু স্টেশন। প্রতিদিন গড়ে 35 থেকে 37 লাখ যাত্রী স্টেশনটি ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে ছুটে যান। বিস্তারিত শাকিল মাহমুদের রিপোর্টে। জাপানের রাজধানী টোকিওর শিনজুকু স্টেশন প্রতিদিন যেখানে ভিড় জমায় প্রায় 35 থেকে 37 লাখ যাত্রী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম থাকা এই স্টেশনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন। এখানে চলছে 5টি রেল কোম্পানির ট্রেন। প্রতিদিন একযোগে ছুটে চলে কয়েক হাজার ট্রেন, কিন্তু আশ্চর্যের বিষয় সময়সূচি থেকে 1 মিনিটও দেরি হয় না। পুরো স্টেশন জুড়ে রয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা, স্মার্ট গেট আর যাত্রী সেবায় নিয়োজিত শত শত কর্মী। শিনজুকু স্টেশন দিয়ে চলে মোট 5টি রেল কোম্পানির ট্রেন, জেআর ইস্ট, কেইও, ওদাকিও, টোকিও মেট্রো ও তোইয়ু সাবওয়ে। প্রতিদিন প্রায় 35 থেকে 37 লাখ মানুষ যাতায়াত করেন এই একক স্টেশন দিয়ে। প্রতি 3 মিনিট অন্তর নতুন ট্রেন ছাড়ে শিনজুকু স্টেশনে, আর গড়ে প্ল্যাটফর্মে ট্রেন অবস্থান করে মাত্র 18 সেকেন্ড। সময় মেনে চলার এই নিখুঁত ব্যবস্থাপনা নিশ্চিত হয় স্টেশনের অটোমেটেড কন্ট্রোল সিস্টেম ও রিয়েল টাইম মনিটরিং এর মাধ্যমে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্ল্যাটফর্মে রয়েছে সেফটি ডোর, ক্যামেরা ও সিগন্যাল সেন্সর। প্রতিবন্ধী, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের প্রতিদিন সহায়তা দিয়ে থাকে শত শত প্রশিক্ষিত কর্মী। দিনের শুরু থেকে শুরু করে রাতের শেষ ট্রেন পর্যন্ত শিনজুকু স্টেশন চলছে নিরবিচ্ছিন্ন ছন্দে। এটা শুধু গণপরিবহন নয়, এটা টোকিওর প্রতিদিনের জীবনধারার চিত্র। টোকিওর শিনজুকু স্টেশন থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। ওমরা ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে সৌদি সরকার। এখন থেকে ভিসা ইস্যুর তারিখ থেকে 1 মাস পর্যন্ত কার্যকর থাকবে, যেখানে আগে এই মেয়াদ ছিল 3 মাস। এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে সৌদি আরবে প্রবেশের পর মুসল্লিরা আগের মতো 3 মাস অবস্থান করতে পারবেন। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী ওমরা ভিসা ইস্যুর 30 দিনের মধ্যে কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশ না করলে সেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সৌদি সরকারের এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। সৌদি সরকারের তথ্য মতে চলতি বছরের জুন মাসের শুরু থেকে নতুন ওমরা মৌসুমে এখন পর্যন্ত 40 লাখের বেশি বিদেশি মুসল্লিকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় এটি রেকর্ড সংখ্যক বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।
সৌদি আরবের ন্যাশনাল ওমরাহ ও ভিজিট কমিটি কর্তৃপক্ষ জানিয়েছেন, মুসল্লিদের নিরাপদ ওমরা পালনের অংশ হিসেবেই ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে মক্কা ও মদিনায় মুসল্লিদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের সেবায় আরও শৃঙ্খলা আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। দেশটিতে তীব্র গরমের পর শীতের শুরু থেকেই ওমরা পালনকারী যাত্রীদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। হজ পালনে সার্বিক ব্যবস্থাপনার স্বার্থেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সামনে আসছে রমজান উপলক্ষে সারা বিশ্বের হাজিদের একটা চাপ নিয়ন্ত্রণে আনতে এই কারণে 3 মাসের মেয়াদ থেকে 1 মাস করা হয়েছে। সাময়িক সময়ের জন্য হয়তো পরে গভর্নমেন্ট এদেশের সৌদি আরব সরকার আবার আগের নিয়মে নিয়ে আসতে পারে। সৌদি আরবে আগত বিদেশি মুসল্লিদের হজ ও ওমরা পালনে নিরাপত্তা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই নতুন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি সরকারের নতুন এই ভিসা নীতির ফলে যাত্রীদের আগমন ও প্রস্থান সুনির্দিষ্ট সময়ের মধ্যে হবে। এর ফলে মক্কা ও মদিনায় ভিড় নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। খেলার খবর। আরও একবার শান্ততেই আস্থা খুঁজে পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন কারো হাতে নয়, বুঝিয়ে শুনিয়ে নাজমুল হোসেন শান্তকেই ফিরিয়ে আনা হলো পুরনো পদে। 2025 থেকে 2027 সাল পর্যন্ত চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরোটা সময় তার হাতেই থাকবে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এদিকে পুনর্বার দায়িত্ব নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছে শান্ত। সালটা 2023। সাকিব আল হাসানের হাত থেকে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তর কাছে। শুরুটা টেস্ট দিয়ে হলেও এক পর্যায়ে সাকিবের পর বাংলাদেশের 3 ফরম্যাটের দায়িত্বই পান শান্ত। মনে হচ্ছিল দারুণ কিছুর দিকে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু বছর না ঘুরতেই ছন্দপতন। টি-20-র ফর্মটা ভালো না থাকায় নিচ থেকেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেন শান্ত। কিন্তু ওয়ানডে টেস্টটা চলছিল বেশ ভালোভাবে। অন্তত সাদা পোশাকে তাকে টেক্কা দেওয়ার মতো ছিল না কেউ। কিন্তু ওই যে বাংলাদেশ ক্রিকেটের চিরাচরিত স্বভাব, বেশি ভালো এখানে ভালো না, নজর লাগে শান্তর ক্যাপ্টেন্সিতে। হুট করে তাকে না জানিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে ওয়ানডে ক্যাপ্টেন্সি কেড়ে নেয় ক্রিকেট অপারেশনস। শান্তর জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হয় মিরাজের হাতে। এরপর চারদিকে নানা সমালোচনা হলেও একেবারে চুপ ছিলেন শান্ত। পরে 28 জুন লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে হুট করেই সাদা পোশাকের দায়িত্বটা ছেড়ে দেন তিনি। বোঝা যায় অভিমান জমে পাহাড় হয়ে গিয়েছিল, যার প্রতিফলনই ঘটেছিল সেই সংবাদ সম্মেলনে। তবে শান্ত ছেড়ে দিলেও তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলেননি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বরং বারবারই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তিনি। কিন্তু অভিমান ভাঙানো যায়নি শান্তর। বাধ্য হয়ে হন্যে হয়ে নতুন অধিনায়ক খুঁজে বেরিয়েছে বিসিবি, কিন্তু রাজি করানো যায়নি সাবেক ক্যাপ্টেন মুমিনুলকে। মিরাজ এবং লিটন ভাবনাতে থাকলেও তাদের উপর শতভাগ আস্থা পাচ্ছিল না বোর্ড কর্তারা। বাধ্য হয়ে আবারও শান্তর শরণাপন্ন হন আমিনুল ইসলাম বুলবুল। নাজমুল আবেদিন ফাহিমকে দিয়ে কয়েক দফায় বোঝান এই টপ অর্ডার ব্যাটারকে। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদও চেষ্টা করেছেন নিজের মতো করে। অবশেষে সবার অনুরোধে আবারও ফিরলেন শান্ত। তবে এবার আর অল্প সময় নয়, বেশ লম্বা সময়ের জন্য আসলেন 27 বছর বয়সী ক্রিকেটার। 2025 থেকে 2027 পর্যন্ত আইসিসির চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো চক্রতেই তিনি অধিনায়ক হিসেবে থাকবেন বাংলাদেশের। নতুন করে পুরানো দায়িত্ব নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন শান্ত। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেয়া আমার জীবনের সবচেয়ে বড় গৌরবের বিষয়। আমি আমার ওপর দেয়া দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এই দলটা নেতৃত্ব দেয়া সবসময় আনন্দের। আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য ইতিবাচক কিছু সময় অপেক্ষা করছে। আমরা এই মাসের শেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য অপেক্ষায় আছি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়ের শুরু। নভেম্বরের 11 তারিখ সিলেটে আয়ারল্যান্ড টেস্ট দিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াত, অভিযোগ বিএনপির। পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির দাবি। পাল্টা অভিযোগ জামায়াতের, আগে গণভোটে অনড় অবস্থান। সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি। ডক্টর ইউনূসকে আদেশ জারির আহ্বান নেতাদের। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন দাবি। এবং তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে চলছে নানামুখী ষড়যন্ত্র। অভিযোগ নিউ ইয়র্ক বিএনপি নেতাদের। নিরাপত্তা নিশ্চিত অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়।